রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষে কমপক্ষে 18 মাস পর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমনটাই ধারণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে সাক্ষাৎকালে তিনি এ ধারণা দেন। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন শেষে 18 মাস পর নির্বাচন হতে পারে বলে ধারণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দেবে বলে আশ্বস্ত করেন অ্যান্টনি ব্লিংকেন। জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ অধিবেশনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেয়া নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানান সংস্থাটির মহাসচিব। সাইডলাইনে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। জাতিসংঘের সদর দপ্তরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট। জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রোহিঙ্গা ইস্যু নিয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধের প্রসিকিউটর। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ইউএস বাংলাদেশ ইন্ডাস্ট্রি কাউন্সিল শীর্ষক সংলাপে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। রাকিব হাসান, মাইটিভি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র বিশ্বাস করে। অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে সরকার গঠন করতে হবে, সেই সরকার দেশ শাসন করবে। এজন্য যত দ্রুত সম্ভব দেশের প্রশাসনকে সংস্কার করে নির্বাচনের উপযোগী করতে হবে। সংস্কার বিএনপিও চায়। শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আ.স.ম. হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বেনজির আহমেদ টিটু সহ অনেকে। এর আগে উপজেলার ঘাগটিয়ায় আ.স.ম. হান্নান শাহর কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বাজারে সরকারের বেঁধে দেয়া দামে মিলছে না ডিম কিংবা মুরগি। এমনকি রপ্তানির অজুহাতে ভরা মৌসুমে সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা পর্যন্ত। পেঁয়াজের শুল্ক কমানোর পরও মূল্য কমছে না। এছাড়া দীর্ঘদিন ধরে চড়া সবজির বাজারে উত্তাপ যেন আরও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 60 টাকা। সপ্তাহ জুড়ে দামের প্রভাবে অসন্তুষ্ট ভোক্তারা। আরও জানাচ্ছেন আমিনা হীরা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে অন্তর্বর্তী সরকার বেশ কিছু উদ্যোগ নিলেও বাজারের নিয়ন্ত্রণ এখনো সেই পুরনো মুনাফাবাজদের হাতেই। প্রতি সপ্তাহে বাড়ছে পণ্যের দাম, কমার কোনো নামই নেই। গেল সপ্তাহের তুলনায় তেল, মশলা সহ প্যাকেটজাত পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কারসাজি করে বাড়ানো চালের দাম এখনো ঊর্ধ্বমুখী। সাথে আলু পেঁয়াজের বাড়তি দাম কমার নেই কোনো লক্ষণ। কেজি প্রতি পেঁয়াজ এখনো 115 থেকে 120 টাকা।
পেঁয়াজটা হলো এখন সিজন শেষ, দাম দেশি পেঁয়াজ 115 টাকা চলতে আছে, আর আদা রসুনের দামটা বেশি। এই মোটা চাইলে আপনার সোনা চাল, কুটি সোনা চাল বেচতেছি আমরা 50 থেকে 52 টাকা, তারপরে 28 বেচতেছি 58 টাকা কেজি, মিনিকেট 68 থেকে 70 টাকা। সরকার ডিম ও মুরগির দাম বেঁধে দিলেও মানছে না কেউ। সপ্তাহের ব্যবধানে 1 ডজন ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা, আর মাত্র একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। অথচ বিক্রেতারা বলছেন নিয়ন্ত্রণে আছে দাম, তবে ভোক্তারা বলছেন ভিন্ন কথা। দাম এখন একটু কমে আছে, গত মাসখানিক থেকে কমে বাজার যাইতেছে। সোনালী মুরগি 270 টাকা, 60 থেকে 70 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মানে 20 টাকা 30 টাকা এরকম বাড়তি আছে। বেশ কয়েকদিন ইলিশের রপ্তানি বন্ধ থাকলেও ভোক্তা পর্যায়ে সহনীয় হয়নি ইলিশের দাম। আর এখন রপ্তানির অজুহাতে সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। এই সপ্তাহ কেজি প্রতি 150 টাকা 200 টাকা বাড়ছে। ইলিশের আমদানি খুবই কম, আমরা বেশি দাম দানি, বেশি দাম দেয় বেশি। সিজনে মাছের দাম কম থাকার কথা, কিন্তু বাজারে মাছের দাম যথেষ্ট বেশি। আর ইলিশের দাম বলবো, ইলিশের দামেরও একই অবস্থা, গত বছরের চেয়েও আসলে আরও 200-300 টাকা কেজিতে বেশি মনে হচ্ছে আর কি। এদিকে সবজির বাজারে আগুন দাম। মাত্র 2 দিনের মধ্যে কাঁচামরিচের দাম 50 থেকে 60 টাকা বেড়ে 220 থেকে 230 টাকা কেজি। হাতের নাগালে নেই অন্যান্য সবজির দামও। বাজারের এমন উচ্চ মূল্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। সবজি আগের তুলনায় সামান্য বাড়ছে 2-5 টাকা 10 টাকা। মনোরঞ্জন দিন মজুরি হিসাবে কিনি, তো আমাদের একটু কম হলে ভালো হয়। যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে ভোক্তা পর্যায়ে দাম স্থিতিশীল রাখতে হবে জানান সাধারণ মানুষ। নতুন সরকার এসে জিনিসের দাম কমবে, এখন যে আরো দাম বাড়তেছে, এখন বাড়তেছে কি কারণে এটাই তো আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি একটু কমে, তাহলে আমাদের জন্য, গরিবের জন্য ভালো হবে। এগুলো স্থিতিশীল সরকার আসলে, সরকারের উদ্যোগ নিলে তখন এই মধ্যভোগীর ইয়া করা যেতে পারে। তাছাড়া এমনি লেকচার দিয়ে এটা হবে না। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। গ্যাস বিদ্যুৎ সমস্যা সহ খানাখন্দে জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 49 নম্বর ওয়ার্ডের ধলপুর এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন নেই রাস্তাঘাটের কোনো সংস্কার, আর এর মধ্যে গ্যাস বিদ্যুৎ ঠিকমতো না থাকায় নাওয়া খাওয়া থেকে শুরু করে নানাবিধ সমস্যায় জর্জরিত এই এলাকার মানুষ। অতি দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত সহ রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন বাসিন্দারা। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ধলপুর। দীর্ঘদিন থেকে গ্যাস বিদ্যুৎ না থাকা ও রাস্তা মেরামত না করায় নাকাল এলাকার মানুষ। দীর্ঘদিন থেকে গ্যাস না থাকায় দুর্বিষহ অবস্থার কথা জানালেন এলাকাবাসী। গ্যাসের লাইনে পানি জমে থাকায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছেও বলে জানান তারা। রাত্রে আসে মনে করেন ফুল গ্যাস পাইতে পেতে আমাদের একটার আগে ফুল গ্যাস আমরা পাই না, তো মানুষ কিভাবে রান্না করবো? আর বিকালে একটু যদি কখনো আসে, কখনো আসে না। এত রাত্রে যদি গ্যাস আসে, ফজর আজানের আগে চলে যায়, ওই সময় রান্না করবো না, ফজর তো রান্না করবো। আমাদের ঠিক মতো ঘুমও হয় না, বাচ্চা সকালে স্কুলে যায়, ভালো করে টিফিন দিতে পারি না। সুয়ারেজ লাইন মেরামতের নামে রাস্তা কেটে ফেলে রাখায় ঘটছে দুর্ঘটনা। একবার করে আবার একটু চলে যায়, আবার করে আবার চলে যায়, এমন আমাদের দুর্ভোগ মানে সীমাহীন। শুধু এই রাস্তা না, আমাদের এই পুরো মহল্লাটা মানে এমন একটা দুর্ভোগ আসে যে একটু বৃষ্টি হলে আমাদের এই পর্যন্ত পানি হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্টদের বারবার বলার পরও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ঠিক হইব। কারেন্টের কথা তো খুবই করুন, কারেন্ট তো আমাদের থাকেই না, আর রাস্তা তো পানি জমে যায়, তার মাঠে পানি জমে যায়। সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণে এমন পরিস্থিতি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। 2-3টা রাস্তা মনে করেন কাজ চলা অবস্থায়, এখন কন্ট্রাক্টর মনে করেন কাজটা করতেছে না। সিটি কর্পোরেশন তো তেমন একটা তাগিদ দেওয়া হইতেছেন, রাস্তায় ওই রাস্তার মানুষগুলির অনেক কষ্ট হইতেছে। বর্ষাকালের জন্য রাস্তা মেরামত সম্ভব হচ্ছে না, তবে খুব শীঘ্রই মেরামত করার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ মিজানুর রহমান। ওয়াসায় নির্ধারিত সময়সীমার মধ্যে সে কাজটি করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কারণে কিন্তু সেই বর্ষাকালটা চলে আসার কারণে আর এটিকে আমরা আসলে মেরামত করার সুযোগটুকু পাইনি। এখনও বর্ষাকাল চলছে, বাট আমরা বলতে চাই যে আর কয়েকটা দিন যাওয়ার পরেই কিন্তু বর্ষাকালটা শেষ হয়ে যাবে, তখন আমরা মেরামতের কার্যক্রমটি শুরু করব। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।
শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের আমলে কারাবরণ ও অত্যাচার নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। শুক্রবার সকাল 9:30টায় একটি ফ্লাইটে তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর ছাড়ার আগে মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, এই আমলে 5 মাস কারাগারে থাকতেও তার কোনো আপত্তি নেই। শেখ হাসিনার আমলে গত দশকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে 124টি মামলা দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 321 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালের নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 6 জন, চট্টগ্রাম বিভাগে 19, ঢাকা বিভাগে 65, ঢাকা উত্তর সিটিতে 88, ঢাকা দক্ষিণ সিটিতে 78 এবং খুলনা বিভাগে রয়েছেন 15 জন। শিশুদের হামাগুড়ি দিয়ে শেষ হল শাইনেক্স সেরা হামাগুড়িয়ান সিজন 2 ক্যাম্পেইনের মূল পর্বের আয়োজন। শাইনেক্স ফ্লোর ক্লিনারের আয়োজনে রাজধানীর উত্তরায় একটি স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রথম বছরে দুর্দান্ত সাফল্যের পর শাইনেক্স ফ্লোর ক্লিনার এবছর আবারও আয়োজন করল শিশুদের হামাগুড়ির প্রতিযোগিতা, শাইনেক্স সেরা হামাগুড়িয়ান সিজন 2 এর মূল পর্ব। অভিনব এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে শতাধিক উৎসাহী অভিভাবক শাইনেক্স ফেসবুক পেজের মাধ্যমে নিবন্ধন করেন। সকল তথ্য ও শিশুদের হামাগুড়ির ভিডিও যাচাই বাছাই করে সেরা 30 জন হামাগুড়িয়ানকে নির্বাচন করা হয় মূল পর্বের জন্য। হামাগুড়ি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আকর্ষণীয় সব উপহার তুলে দেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের কর্মকর্তারা। শিশুর বেড়ে ওঠার এই সুন্দর সময়কে আরও মধুর ও স্মৃতিময় করে রাখতেই শাইনেক্সের এই আয়োজন। শাইনেক্স ফ্লোর ক্লিনারের লক্ষ্য, প্রতিটি শিশু যেন বেড়ে ওঠে জীবাণুমুক্ত ঝকঝকে ফ্লোরে এবং সুরক্ষিত থাকে ওদের আগামীর পথ চলা। ফ্রান্সে অভিবাসী আশ্রয় প্রার্থীদের অটো রিজেক্ট ও পারিবারিক পুনর্মিলন ভিসা হ্রাস বন্ধের পাশাপাশি অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে এক আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে। ফ্রান্স থেকে বাদুল পাল জানান, সলিডারিতে আজই ফ্রান্সের উদ্যোগে প্যারিসের অদূরে মন্থখেই শহরে ফরাসি জাতীয় আশ্রয় আদালত CND এর সম্মুখে এ আন্দোলন কর্মসূচি পালন করা হয়। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মানুষ এই আন্দোলনে অংশ নেন। আয়োজিত কর্মসূচিতে ফরাসি অ্যাসোসিয়েশন সিমাদ, CRID, CSP 75, CGT, CST, GST, CSPITR এবং বাংলাদেশি সামাজিক অ্যাসোসিয়েশন, বুড়িচং অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স, EPS কমিউনিটি ইন ফ্রান্স, রুগ্রোমো ফ্যামিলিয়ান গ্রুপ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্মসূচির প্রস্তাবিত দাবি সংশ্লিষ্ট বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে আন্দোলনে যুক্ত হন।